বাংলাদেশ ব্যাংকের গ্রিন ট্রান্সফরমেশন ফান্ডেও কালো থাবা এস আলমের, জালিয়াতি করে তুলে নেন $5 কোটি। দেড় দশকে লুটেরাদের আখড়ায় পরিণত পুঁজিবাজার, দায়ী খায়রুল শিবলি কমিশন, দীর্ঘমেয়াদী পরিকল্পনার পরামর্শ বিশেষজ্ঞদের। রাজধানীবাসীর নতুন আতঙ্ক অটোরিকশা, পকেট ভারী হচ্ছে মধ্যস্বত্বভোগীদের, ভাগ বসানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। স্বাগত ৭১ বিজনেস, আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। পরিবেশ সুরক্ষায় গঠিত বাংলাদেশ ব্যাংকের গ্রিন ট্রান্সফরমেশন ফান্ডেও কালো থাবা বসিয়েছে এস আলম গ্রুপ। নিজের ও মেয়ের জামাইয়ের নামে থাকা একাধিক প্রতিষ্ঠানের বিপরীতে যারা তুলে নেয় প্রায় $5 কোটি, এই তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ প্রতিবেদনে। ওই ঋণের প্রায় শতভাগই এখন খেলাপি। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আব্দুল জাহের আনাস। চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ইউনিটেক্স গ্রুপের যাত্রা শুরু করে ১৯৯২ সালে। বস্ত্র, এলপিজি সহ বিভিন্ন খাতে ব্যবসাও চলছিল বেশ ভালো। কিন্তু দুর্দিন নেমে আসে রাজনৈতিক পট পরিবর্তনের পর। কারণ এই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে পারিবারিক সম্পর্ক আছে আলোচিত এস আলম গ্রুপের। তবে তার চেয়ে বড় কারণ ঋণ খেলাপি, সেটিও আবার সবুজ তহবিলের বিপরীতে। ২০১৬ সালে $২১ কোটি রিফাইন্যান্স স্কিম চালু করে বাংলাদেশ ব্যাংক। জিটিএফ নামে এই তহবিলে পরে আরও যোগ হয় $20 কোটি। কিন্তু এই তহবিলের বড় অংশ নিয়ে নেয় এস আলমের বিভিন্ন প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে ২০২০ সালে মাত্র ১.৩১% সুদে ইনফিনিয়া স্পিনিং মিল নেয় $2.48 লাখ। অন্যদিকে ইসলামী ও এক্সিম ব্যাংক থেকে এস আলমের জামাতা বেলাল আহমেদের মালিকানাধীন আরেক প্রতিষ্ঠান ইউনিটেক্স গ্রুপ ২ মুদ্রায় সব মিলিয়ে $2.29 লাখ ঋণ নেয়। অর্থাৎ সব মিলিয়ে নেওয়া হয় $5 কোটি উপরে, যার পুরোটাই এখন খেলাপি। আমরা কিন্তু এর মধ্যে তাদের পুরো টাকা পাওনার ব্যাপারে লিগ্যাল প্রসেসিং আছে, অলরেডি অর্থঋণ মামলা হয়ে গেছে। আমরা এই অর্থঋণ মামলা আদায়ের মাধ্যমে এবং আমাদের প্রজেক্টও আছে। এই প্রজেক্টটা বেসিক্যালি আসলে এক্সিম ব্যাংকে আমার জানা মতে প্রজেক্ট ফাইন্যান্স, আর আমরা কিছু ওয়ার্কিং ক্যাপিটালকে ফাইন্যান্স করেছি এবং এই টাকা আদায়ের মধ্যে আইনগত প্রক্রিয়াধীন আছে। আমাদের 5টা ক্লায়েন্টকে দেওয়া হয়েছে। 5টা আপনার হলো গিয়ে এখন আছে $18 মিলিয়ন। কত মিলিয়ন? 18 মিলিয়ন। 18। ওগুলো ম্যাচুরিটি হলো গিয়ে আপনার 33 সাল পর্যন্ত। যে পরিমাণ সম্পদ আমাদের কাছে মর্টগেজও আছে, আর যেগুলো করছি, এটা যদি সাকসেসফুল হতে পারি। আরও উদ্বেগজনক তথ্য হলো, ঋণের বিপরীতে রাখা জামানতের মূল্য মূল ঋণের অর্ধেকেরও কম, অথচ শর্ত ছিল উল্টো। অভিযোগ আছে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তা এই অনিয়মে সরাসরি সহায়তা করেছেন, যাদের দায়িত্ব ছিল প্রকল্প যাচাই ও তদারকি করা। ইনফিনিয়া স্পিনিং মিলের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তারা গ্রাহক সিলেক্ট করবে, প্রজেক্ট সিলেক্ট করবে, তারা গ্রাহককে ঋণ বিতরণ করবে, পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে সেটা রিফাইন্যান্স যাবে। ফ্যাসিলিটি বাংলাদেশ ব্যাংক প্রদান করলেও গ্রাহক বাছাই, মনিটর এবং বিতরণের সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আসলে সংশ্লিষ্ট ব্যাংকের। দেশের জন্য মনে করে দিলাম, যিনি নিলেন উনি আবার ওরকম করে উদারভাবে দিয়ে দিলেন, কোনো নীতিমালা মানলেন না, তাইলে কিন্তু মূল উদ্দেশ্যটা বা পরবর্তীভাবে এই ধরনের কার্যক্রম নেওয়ার উৎসাহটা কিন্তু থাকবে না। ব্যাংক নিজে সার্কুলার বা ওই নীতিমালার ডিউ ডিলিজেন্স করবেন। এদিকে সোশ্যাল ইসলামী ব্যাংক বলছে, ডলার সংকটের কারণে তারা এখন কেন্দ্রীয় ব্যাংকের দেনা পরিশোধ করতে পারছে না। সবুজ তহবিলের ঋণ খেলাপির তালিকায় আছে এক্সিম ও মার্কেন্টাইল ব্যাংকের গ্রাহকরাও। আব্দুল জাহের আনাস, ৭১, ঢাকা। দায়িত্বের এক যুগে পুঁজিবাজারকে জুয়ার আসরে পরিণত করেন খায়রুল শিবলি কমিশন। কারসাজির মাধ্যমে ১৫০ কোম্পানি তালিকাভুক্ত হলেও বেশিরভাগই এখন দুর্বল। কোনোটি লেনদেন হচ্ছে $1 নিচে। আর বিশেষজ্ঞরা বলছেন যে ক্ষমতার অপব্যবহার করে বিনিয়োগকারীদের পথে বসিয়েছেন ওই দুই অধ্যাপক, জানাচ্ছেন মেজবাহ হাসান। দীর্ঘমেয়াদী বিনিয়োগ ও অর্থায়নের জন্য আস্থার জায়গা পুঁজিবাজার। অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রেও যার গুরুত্ব অপরিসীম। কিন্তু গেল ১.৫ দশকে সেই ব্যবস্থা যেন পরিণত হয়েছিল লুটেরাদের আখড়ায়। বিশেষ করে আওয়ামী আমলে দুই অধ্যাপক খায়রুল শিবলির কমিশনের অনৈতিক চর্চা বিপদে ফেলে বিনিয়োগকারীদের।
2012 সালে খায়রুল কমিশনের হাত ধরে পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় জিএসপি ফাইন্যান্স। 2 কোটি শেয়ার ছেড়ে প্রতিষ্ঠানটি বাজার থেকে তুলে নেয় 50 কোটি টাকা। কিন্তু 2020 সালের পর বিনিয়োগকারীদের কোনো লাভ্যাংশ দিতে পারেনি প্রতিষ্ঠানটি। অবস্থা এতটাই খারাপ যে বর্তমানে শেয়ারটি লেনদেন হচ্ছে 2 টাকার নিচে। আর আর্থিক অবস্থা বিবেচনায় এরই মধ্যে প্রতিষ্ঠানটি অবসায়নের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত 15 বছরে যে লিস্টিংগুলো হয়েছে তার ধরেন মানে আপনার এখন আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে 80% লিস্টিংস ওয়ার ফ্লট, যে এগুলি লিস্টিং হওয়া উচিত ছিল না। আমাদের যে কোনো স্বাভাবিক একটা মিটিংয়ে কিন্তু প্রধানমন্ত্রীর কথা বলতেন, তো ফলো হয় কি এটা কেন বলতেন? ওনার সাথে বোঝানোর চেষ্টা করতেন, ওনার সাথে প্রধানমন্ত্রীর সম্পর্ক আছে, প্লাস হচ্ছে আমাদেরকে ভয়ভীতি দেখানো। ফলে ওনারা গত 2টি কমিশন যা অপরাধ করেছেন সর্বোচ্চ পর্যায় থেকে, এটা প্রতিবাদ করার ক্ষমতা কিন্তু আস্তে আস্তে সব হারিয়ে ফেলেছে। জিএসপির মতো 2021 সালে তালিকাভুক্ত হওয়া এনআরবিসি ব্যাংকের শেয়ারও নেমেছে অর্ধেকের নিচে। ডিএসির তথ্য বলছে ওই 2 কমিশনের আমলে 11 বছরে তালিকাভুক্ত হয় 150-রও বেশি কোম্পানি, যার অধিকাংশ এখনো দুর্বল ও জেড ক্যাটাগরিতে। শুধু তাই নয়, আইপিও তো ব্যাপক জালিয়াতির মাধ্যমে আস্থার সংকট তৈরি করে এই 2 কমিশন। এই সরকারের বেনিফিটটা শেয়ার বাজার লোক বলতে গেলে পায়নি, উল্টো নেতিবাচক প্রভাব তারা পেয়েছে। কারণ আপনি দেখেন ডে ওয়ান থেকে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার শেয়ার বাজার নিয়ে আসলে কালে পর্যন্ত একটা কথা বলা ছাড়া এখানে তাদের নজর খুব একটা ছিল না। দলের প্রতি অন্ধ ব্যক্তিদের নিয়োগ না দিয়ে যারা যোগ্য, যারা পেশাদার, যারা এটা বোঝেন, তাদের মতো লোক আপনি যদি এখানে নিয়োগ দেন তাহলে শেয়ার বাজার সামনে অনেক ভালো কিছু পাবে। মার্কেট ওয়াজ নট এ হেলদি মার্কেট। তো এখান থেকে আমরা অনেকখানি বেরিয়ে আসছি। আমাদের ধরেন প্রোগ্রেস যে গত 15 মাসে প্রোগ্রেসের মধ্যে মার্কেট ডিসিপ্লিন বেড়েছে, বাট মার্কেট অ্যাবসলিউটলি পারফেকশনে কখনোই যাবে না, কিছু ইনডিসিপ্লিন মার্কেটে থাকবে। সেটাকে ধরেই আমাদেরকে যে কোনো বাজারে চালাতে হবে, ইটস জাস্ট নট দ্য ক্যাপিটাল মার্কেট। 9 বছর লুটপাটের সাম্রাজ্য গড়ার পর 2019 সালে দুদক তাকে তলব করলে সরে যেতে বাধ্য হন খায়রুল হোসেন। পরে শিবলি রুবায়েতের হাত ধরে আরও এক দফা পঙ্গু হয় পুঁজিবাজার। মিসবাহ হাসান, 71, ঢাকা। দর্শক, এই নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত হচ্ছেন ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব আহমেদ রশিদ লালী। জনাব লালী, আপনাকে স্বাগত জানাচ্ছি 71 বিজনেসের এই আয়োজনে। যে প্রশ্নটি শুরুতে আপনার কাছে রাখতে চাই সেটি হচ্ছে, গেল 1.5 বছরে কিন্তু সরকার নানাবিধ উদ্যোগ নিয়েছে পুঁজিবাজারকে স্থিতিশীল করার জন্য, কিন্তু আমরা দেখেছি যে 1.5 দশকের যে ক্ষত সেটি কিন্তু আসলে কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। উল্টো একেবারেই আমাদের দুর্বল যে শেয়ারগুলো সেগুলোর সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। সে বিষয়টি আসলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জি, ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে দেখেন, 1.5 বছর ধরে যে আমাদের যে কমিশন আছে সেই কমিশনটার ডেভেলপমেন্ট কোনো কাজ কিন্তু করতে পারে নাই। হ্যাঁ, সো এই ডেভেলপমেন্টের দিকে ওনাদের নজরই ছিল না, যে কারণে গত 1.5 বছর ধরে বাজারের এই অবস্থায় চলে আসছে এবং বিনিয়োগকারীরা একেবারে শূন্যের কোঠায় চলে গেছে। সো এখানে ডেভেলপমেন্ট কাজ যদি না করা হয়, ইট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। যদি আপনি এটা বন্ধ করে দেন তাহলে কিন্তু বাজারটা একেবারে বসে যাবে। সো কাজেই এই জায়গাটায় একটা কাজ করার প্রয়োজন ছিল এবং এখনো আছে। সো এই জায়গাটা করা উচিত। এবং বিগত কমিশন যারা ছিলেন, ভুলভ্রান্তি হয়েছে, দে হ্যাড এনর্মাস অ্যামাউন্ট অফ পলিটিক্যাল প্রেশারও ছিল তাদের উপরে, অনেক প্রেশার, তারা এইটাকে সামলাতে পারেন নাই, যে কারণে এই ভুলভ্রান্তিগুলো হয়েছে বিগত কমিশনের দ্বারা। সো আমার কাছে যেটা মনে হয়, এখন তো আর পলিটিক্যাল কোনো ইন্টারফারেন্স নাই। সো এই 1.5 বছরে অনেক কাজ কিন্তু এই কমিশন করতে পারতো, বাট আনফর্চুনেটলি ওনাদের এইদিকে নজর দেন নাই আর কি, সামহাউ। সো যে কারণে কিন্তু এই বাজারটা আজকে এই অবস্থায় পৌঁছিয়েছে। সো কাজেই আমার কাছে মনে হয় যে বিগত কমিশনটা ডাইনামিক ছিল, 2 কমিশনই ডাইনামিক ছিল, বাট ওনারা পলিটিক্যাল বেড়াজালে আটকায় গেছিলেন। দ্যাট ওয়াজ দেয়ার বিগেস্ট প্রবলেম এন্ড মিস্টেক। আপনি বলছিলেন যে পলিটিক্যাল বেড়াজালে তারা আটকে পড়েছিল। সামনে হয়তো ফেব্রুয়ারি নাগাদ একটি নির্বাচন আসতে পারে, সেখানে আরেকটি পলিটিক্যাল গভর্নমেন্ট আসতে পারে, কিন্তু আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার খোদ প্রফেসর ইউনূসের অফিস থেকে নির্দেশনা দেওয়ার পরও কিন্তু আসলে বাজারে সে অর্থে ভাইব্রেন্ট হয়নি। সেক্ষেত্রে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এটা ভাইব্রেন্ট হবে বা কোনো প্রেশার আসবে না, এমন কোনো নিশ্চয়তা আছে কিনা? কি মনে হয় আপনাদের কাছে? আমি এবার একটু বলি যে নেক্সট গভর্নমেন্ট যে আসবে এবং যা সম্ভাবনা আছে যে গভর্নমেন্টের আসার, সেই গভর্নমেন্ট কিন্তু একটা আমূল পরিবর্তন ঘটাবে পুঁজিবাজারে। হ্যাঁ, নাম্বার 1, এটা ওদের ডিসিশন।
এবং ওই গভর্নমেন্ট উইল ওন দিস ক্যাপিটাল মার্কেট। এতদিন কোনো সরকার কিন্তু এই পুঁজিবাজারকে ওন করে নাই। কোনো ফাইন্যান্স মিনিস্টার বলছে আমি পুঁজিবাজার বুঝি না, কোনো ফাইন্যান্স মিনিস্টার বলছে যে না এটা এখানে জুয়া চুরি হচ্ছে, কোনো ইউসি। সো বাট ওনাদের সিদ্ধান্ত হলো যে দ্যাট দে উইল ওন দিস ক্যাপিটাল মার্কেট, এবং এই ক্যাপিটাল মার্কেট ওন করলে পরেই কিন্তু বাজারটা একটা ডেভেলপমেন্টের দিকে যাবে। সো আপনার ওনাদের যে প্রোগ্রাম, যে সরকার আসার কথা, যে রেগুলেটরি রিজিমকে তারা ডিসেন্ট্রালাইজ করবে। সো যতগুলা রেগুলেটরি রিজিম আছে এ পর্যন্ত ইনক্লুডিং এসইসি, এগুলাকে ওনারা ডিসেন্ট্রালাইজ করবে। সো কাজেই একটা আমূল পরিবর্তন ঘটবে ইলেকশনের পরে। পলিটিক্যাল সরকার যখন টেক ওভার করবে তখন এটা ওনাদের সিদ্ধান্ত আমি আপনাকে জানালাম। সো আমার কাছে মনে হয় যে আমরা এই একটা সরকার, যখন নতুন সরকার আসবে, আমরা অনেক পরিবর্তন দেখব বলে মনে করছি। জনাব আহমেদ রশিদ লালী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পুঁজিবাজারের সমসাময়িক বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য যুক্ত হয়েছিলেন ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব আহমেদ রশিদ লালী। রাজধানীবাসীর জন্য এখন নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে অটো রিকশা। অতিরিক্ত এই বাহনের কারণে প্রতিনিয়ত কমছে চালকদের আয়, বিপরীতে পকেট ভারী হচ্ছে মধ্যস্বত্বভোগীদের। এক একটি রিকশা থেকে দিনে 500 টাকা পর্যন্ত আদায় করছেন মালিকরা, যা থেকে ভাগ নেওয়ার অভিযোগ রয়েছে খোদ ট্রাফিক পুলিশের বিরুদ্ধেও। রাকিব হোসেনের 3 পর্বের ধারাবাহিকের প্রতিবেদনে আজ দেখুন প্রথম পর্ব, আর ক্যামেরায় ছিলেন মিরাজ সুমন। একটা সময় রাজধানী ঢাকার পরিচয় বহন করত এরকম পায়ে চালিত রিকশা, কিন্তু শত বছরের ঐতিহ্য এখন হারাতে বসেছে ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্যে। স্বাধীন পেশা, তুলনামূলক কম পরিশ্রম আর বাড়তি আয়ের নেশায় বেকারদের পাশাপাশি দিনমজুর কিংবা স্বল্প বেতনের চাকরিজীবীদের অনেকেই বেছে নিচ্ছেন এই বাহন। তাদেরই একজন পোশাককর্মী শামীম। যে অফিসে কাজ করতাম বেতন নিয়ে ঘুরাইতো, মানে ঠিক মতন ওভার টাইমের বেতনও দিত না, মাস শেষে ঠিক আছে আটকায় দিত বেতন। তার জন্য আমি চাকরিটা ছেড়ে দিছি। আগে হলো পায়ে রিক্সা চালাইছি, তারপরে হলো অটো পাইছি হলো 3 মাস হইল। শুধু ব্যক্তিগত আয় নয়, এই বাণিজ্যকে কয়েক গুণ বিস্তৃত করেছেন উদ্যোক্তা, ব্যবসায়ী ও মৌসুমী বিনিয়োগকারীরা। যেমন গড়ে 70,000 টাকায় প্রতিটি রিকশা প্রস্তুত করার পর তাতে দৈনিক ভাড়া পাওয়া যায় 500 টাকা পর্যন্ত। সে হিসেবে 100টি অটোরিকশা মালিকের দৈনিক আয় প্রায় 50,000 টাকা। ফলে বাড়তি মুনাফার লোভে বিনিয়োগ বাড়াচ্ছেন অনেকে, যা আয় কমিয়ে দিচ্ছে চালকদের। 410 টাকা জমা দিই, জমা দেওয়ার পরে অনেক সময় 400-300 নিয়ে বাসায় যাই। আগে অনেক ইনকাম ভালো হতো, এখন অনেক রিক্সা হওয়ার কারণে এখন ইনকাম কমে গেছে। আমার পেছনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাদল মিয়ার, প্রায় 250 গাড়ি। তিনি এখান থেকে দৈনিক প্রত্যেকটা গাড়ির থেকে 400 করে জমা পান এবং 250 গাড়ির থেকে 1 লাখ টাকা পান। তবে এর জন্য তাকে 2,20,00,000 টাকা পর্যন্ত বিনিয়োগ করতে হয়েছে। আমরা তার কাছে প্রশ্ন রাখতে চাই যে এত টাকা বিনিয়োগ কেন করেছেন এই ঝুঁকিপূর্ণ একটা খাতে? ইনকাম ট্যাক্স আপনার ওই যে টেট লাইসেন্স, টিন সার্টিফিকেট এগুলোর জন্য দেওয়া লাগে বছরে। আপনার ওটা 4,500 টাকা দেওয়া লাগে। সব কমপ্লিট করার পর আপনার মাসে অন্তত দেখা যাইতেছে 10 লাখ টাকা টিকে, এরকমই। সুনির্দিষ্ট কোনো হিসাব না থাকলেও মাত্র কয়েক বছরে কেবল ঢাকা শহরে অটোরিকশা চলে 15 লাখের মতো, যার সাথে জড়িত অন্তত 2 কোটি মানুষ। যদিও বিশাল এই অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে মোটা দাগে লাভবান হচ্ছে না সরকার। এক লাইসেন্স ফি আছে সরকার, অন্যদিকে এখান থেকে যে কর আসতে পারতো, ট্যাক্স আসতে পারতো, মানে বিশেষ করে যে যারা চালাচ্ছেন ওই গাড়ির ইউনিট প্রতি কর আসতে পারতো, এবং একই সঙ্গে যারা মালিক, বড় বড় মালিক যারা বিনিয়োগকারী, তারাও কিন্তু এই কর্পোরেট ট্যাক্সটা দিতে পারতেন। তো যেহেতু পুরো সিস্টেমটা একটা ইনফর্মাল সেক্টরে চলে গেছে, মানে এখানে যেহেতু ফর্মালাইজ হয়নি, তার কারণ গভর্নমেন্ট যেহেতু অ্যাপ্রুভাল দেয়নি, তো এটার কারণেই আসলে এটা বড় সমস্যা তৈরি। সরকার রাজস্ব হারাচ্ছে, এটা তো দেখাই যাচ্ছে। কিন্তু রাজস্ব হারাচ্ছে, রাজস্ব আদায় করার ব্যাপারে শুধু এনবিআরের ওই কয় লোকবল দিয়ে তো এটা ভাবলি হবে না, এটা আর সকলকেও দেখতে হবে। তবে এই খাতের চালক ও ব্যবসায়ীদের আইনি স্বীকৃতি না থাকায় প্রতিনিয়তই থাকতে হচ্ছে ঝুঁকিতে। রাকিব হোসেন, 71, ঢাকা। প্রকৃতিতে জেঁকে বসেছে শীত, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীত নিবারণের প্রস্তুতিও। তারই অংশ হিসেবে রাজশাহীতে জমজমাট লেপ কম্বলের বাজার। তবে বেচা কেনায় খুব একটা সন্তুষ্ট হতে পারছেন না ব্যবসায়ীরা। তারা বলছেন কম্বলের জনপ্রিয়তা ও সহজলভ্য হওয়ায় কমছে লেপের চাহিদা। এছাড়া তুলার দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ উঠাতে হিমশিম খাচ্ছেন বড় একটা অংশ।
ঋতুর পরিক্রমায় দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে শীত, সেই সাথে জমতে শুরু করেছে উত্তরের জেলার রাজশাহীর লেপ কম্বলের বাজার। বছরের এই সময়ে লেপের কারিগরদের ব্যস্ততা থাকে সবচেয়ে বেশি। তবে বর্তমান বাজারে কম্বল সহজলভ্য হওয়ায় দিন দিন কমছে লেপের চাহিদা। লেপ তৈরিতে ব্যবহৃত তুলা ও কাপড়ের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ, আর এতে ব্যবসা হারাচ্ছেন খাত সংশ্লিষ্টরা। বিগত 55 বছর থেকে কাজ করছি, এখন আস্তে আস্তে কাজ কাম কমে আসছে। সম্পদ বেরিয়ে গেছে, সারাদিনে যদি আমরা 20টা 22টা করে লেপ করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখন তো 60টা 8টা করে লেপ হচ্ছে। বিভিন্ন পাড়া মহল্লাতে বিভিন্ন জায়গাতে দোকানপাট হয়ে গেছে, যাওয়ার কারণে বাজার এলাকায় কাজটা কমে গেছে। এদিকে দৃষ্টিনন্দন, ওজনে হালকা এবং দামও সাধ্যের মধ্যে থাকায় ক্রেতাদের কাছে বেড়েছে কম্বলের আবেদন। যদিও পুরোপুরি শীত না পড়ায় এখনও জমে ওঠেনি বেচাকেনা। তবে সব শ্রেণীর মানুষের চাহিদার দিকে লক্ষ্য রেখে বিভিন্ন মানের কম্বলের যোগান বাড়াচ্ছেন তারা। কম্বলটা একটু ভালো, লেপের চাইতে একটু ভালো দেখায়, ওই জন্য হচ্ছে মানে মেহমান আসলে এই কম্বল টম্বল একটু ভালো বেশি থাকলে দেওয়া যায়। মনে হয় লেপ গায়ে দিলে তো ভারী ভারী লাগে, আর লেপ তো আসলে ব্যবহারের কারণে নষ্ট হয়ে যায়, তুলা সরে যায়। এই কম্বলগুলো আমাদের বেশিরভাগই চিটাং থেকে আসে, ইম্পোর্টের মাল। এগুলো সর্বনিম্ন 200 টাকা, সর্বোচ্চ 8000 টাকা পর্যন্ত আছে। ব্যবসায়ীরা বলছেন এ খাতে সুযোগ সুবিধা বাড়ালে আঞ্চলিক অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে চান তারা। বস্ত্রের ব্যবসা যারা করে তাদেরকে যদি একটা আলাদাভাবে ফান্ডিং করা হয়, যে এটা শুধুমাত্র শীতের সিজনের জন্য 4 মাসের জন্য তাকে একটা ফান্ড দেওয়া হলো, যে একটা ছোট ব্যবসায়ীকে 5 লাখ টাকা দেওয়া হলো, যে সে শীতের ব্যবসাটা করবে, করে সে ওই টাকাটা ফেরত দিবে। লেপ কম্বলে 3 মাসের এই মৌসুমি ব্যবসায় একজন ব্যবসায়ী গড়ে 1.5 থেকে 2 লাখ টাকা লাভ করেন। রাশিদুল হক, রুশো, 71, রাজশাহী। ফেডারেল রিজার্ভের সুদ হার কমা ও মার্কিন ভেনিজুয়েলা ইস্যুকে কেন্দ্র করে বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম। গোল্ড প্রাইস অর্গানাইজেশনের সবশেষ তথ্য অনুযায়ী আউন্স প্রতি উঠেছে $4,500, যা এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি। তথ্য বলছে যে চলতি বছরে এখন পর্যন্ত 70% বেড়েছে মূল্যবান এই ধাতুটির দাম। এদিকে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় দেশীয় বাজারে রেকর্ড স্বর্ণের দাম। আজ থেকে 22 ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে 2,22,082 টাকায়। সেই সাথে শক্তিশালী বিনিয়োগ প্রবাহ ও সরবরাহ সীমাবদ্ধতার কারণে বিশ্ববাজারে রূপার দাম গেল বছরের তুলনায় বেড়েছে অন্তত 141%। আউন্স প্রতি পৌঁছেছে রেকর্ড $70। দেশীয় বাজারেও ছুঁয়েছে নতুন রেকর্ড। দর্শক, এই ছিল 71 বিজনেসের এখনকার আয়োজন। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।